সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বললেন? অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত, যাদের পরিচয় সরকারি কিংস পার্টি, তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক, যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না, যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে, তাদেরকে বললেন নাবালক। তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে? কেননা সরকারেরও যে সেই শিশুতোষদের দুইজন আছেন। সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা গুড়িয়ে দিতে চেয়েছেন, তাদের সন্তান তুল্য বলে সেনাপ্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন। কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে, তাদের কি হবে? সেনা সদরের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে। সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপির নেতারা। তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট। সরকারের থেকেও উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। সরকার থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত 1 বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টির নেতারা। তবে গত 1 বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতি মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি। এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে। সারা দেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন। তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত 25শে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাইকে সতর্ক করে বলেন, যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি, তখন সেটা সহ্য করা হবে না। সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তবে সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি, নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা। উল্টো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলেনও। আবার সরকারি কিংস পার্টির নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও 1 বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে। যাদের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায়। তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে। শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ 5 জন মানুষ। অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুরসুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা। সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন, তারাই। দর্শক, গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কড়া পাহারায় পদযাত্রা করে এনসিপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরুত্তাপ। তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপির শীর্ষ 5 নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেরে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা। এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা। সাগর পার থেকে ফেরার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের। রাজধানীতে 12ই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিষোদগার। অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাত্র 1 মাস আগে সেনা এপিসিতে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল।
অথচ 12ই আগস্ট তিনি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, বলেন ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত। বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এর 4 দিন পর আর এক বোমা ফাটান এনসিপির আর এক আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না, তাদের ঘিলু আছে কি না এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি। বলেন তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না। দর্শক, এর আগে শহীদ মিনারে 3রা আগস্ট এনসিপির প্রধান নাহিদ ইসলামও কাঠগড়ায় দাঁড় করান সেনাবাহিনীকে। দাবি করেন 1 বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো, জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে? যারা নিজেরাই দিনের পর দিন সেনা পাহারায় দেশে ঘুরছে, তাদের মুখে নতুন করে কেন এমন বৈরী সুর? অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসেও ছিল বেশ কৃতজ্ঞ। এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাপ্রধানের গুণগান গাইতেও দেখা গেছে। প্রশ্ন হলো, এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশূল হয়ে উঠল সেনাবাহিনী? নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর? সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য, এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিশুদ্ধগার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। 19 আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষার্থে এর প্রতিকার চান। উত্তরে অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন। সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না, সেনাপ্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট, এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি। বলেছেন এমন মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। অফিসার্স অ্যাড্রেসে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপি শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কিনা সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন, সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান। জানালেন বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন। সেনাপ্রধান বুঝিয়ে দিলেন লড়াই হয় শেয়ানে শেয়ানে, সিংহ আর গাধার লড়াই হয় না। গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী, যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো, তাদেরকেই সেনাপ্রধান বললেন শিশুতোষ আর অপরিপক্ক। সেনাপ্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার, আপাতত তিনি আশেপাশের বাগাড়ম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। দর্শক, এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ নয়। সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনাপ্রধানের মুখ থেকে। প্রশ্ন হলো, কক্সবাজারের সাগর পাড়ে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপির নেতারা, নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা
চালিয়ে যাবেন। আবার বিপদে পড়লে সেনা এপিসি হয়ে উঠবে তাদের নিরাপত্তার আশ্রয় কেন্দ্র। যে কিছু একটা ঘটেছিল 3, 4, 5 তারিখে, কিন্তু আমরা কেউ শিওর হতে পারছিলাম না যে কখন কিভাবে এই ঘটনা ঘটেছে। তারপর ফজলে এলাহি আকবরের ভাষণটা যারা শুনেছেন সবাই শুনেছেন, এটা বলার বা চালিয়ে দেখানোর কিছু নাই। তো আমি আপনাদের কিছু কোসিকোয়েন্স বলছি, হয়তো আপনারা মিলিয়ে নিতে পারবেন যে মীর জাফর সেনাবাহিনী প্রধান কিনা। এবং আমি যেটা বলছি যে মীর জাফর সেনাবাহিনী প্রধান নিজেই। ফজলে এলাহি আকবর বললেন যে 4 তারিখ রাতের 12:10 ওনাকে ফোন দিয়েছিলেন সেনাপ্রধান। 4 তারিখ রাত 12:10 মানে 5 তারিখ 12টার পরেই ফোন দিয়ে ওনাকে পরদিন সকালে আসতে বলেছিলেন। কিন্তু আমাদের কাছে যতটুকু আমরা জানি যে রাতের 12টা পর্যন্ত সেনাপ্রধান শেখ হাসিনার সাথে 3 বাহিনী প্রধান সহ ওনারা একটা জরুরি মিটিং করেছিলেন। যেই মিটিংয়ে সেনাবাহিনী প্রধান সমস্ত ঢাকা শহরের চতুর্দিকে আপনার ব্লকেট দেওয়ার সমস্ত কাজ নিজ কাঁধে নিয়েছিলেন। এবং উত্তরার অংশে যেখানে মানে রাওয়া ক্লাব, সেনাবাহিনীর কোয়ার্টার এগুলো আছে অবসরপ্রাপ্তদের, তাদের ওই অঞ্চলটাকে ঘেরাও দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন সেনাপ্রধান নিজেই। কারণ ওই উত্তরার ওই সাইড দিয়েই আসতে হয় আপনার উত্তরবঙ্গ, পদ্মা সেতু এগুলো সব পার হয়ে ওই সাইড থেকে লোকজন ঢুকে। আর কাঁচপুর ব্রিজের কাছেও সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন এবং 3 স্তরের সেনা সদস্যের পরে যে পুলিশ থাকবেন বলে বলেছিলেন। এটা সেনাবাহিনীর প্রধান নিজে লিখে নিয়ে গেছেন, নিজেই সেখানে সিদ্ধান্ত দিয়েছিলেন। এরপরেও আপনারা এই ফজলে এলাহি আকবরের কথা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি বলেছিলেন যে 10টার সময় যেতে, এবং 10টার সময় উনি যখন সেনা প্রধানের অফিসে যান তখন সেনাপ্রধান ওনাকে 3টা কথা বলেছিলেন, ব্লাড শেড চায় না, এই চায় না, সেই চায় না। এবং উনি অনুরোধ জানিয়েছিলেন যে যেহেতু ইন্ডিয়ান সেনাপ্রধান ওনার সাথে 10:30টায় কথা বলবে, যাতে উনি ওখানে থাকে, বসে এবং সেই কথাগুলো শুনে। এখন প্রথম প্রশ্ন যেটা, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি যদি দাওয়াত দেন আপনি আসতে পারেন, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কি রাষ্ট্রীয় কোনো গোপন নথি, তথ্য বা টেলিফোন আলাপ শুনতে পারে কিনা? সেটা হয়তো শুনতে পারে না। যেমন ধরেন আপনি বা আমি হয়তো কথা বলছি, এটা একটা গোপনীয় কথা, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে শোনাবেন না, আমিও না। রাষ্ট্রের সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামান রাজাকার, সে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কি কথা বলবে, এইটা তো তার আন্ডারে থাকা ওই সময়কার যারা কাজ করে, যারা এখনো সেনাবাহিনীতে, তারাও শোনার অধিকার নেই। উনি হয়তো নোট নিয়ে পরবর্তীতে বলতে পারেন, কিন্তু ওনাদের গোপনে আলাপ তো কেউ শুনতে পারবে না। তাহলে কি কারণে উনি শুনতে বলছিলেন? যদিও ফজলে এলাহি আকবর বলছেন যে উনি শুনেন না, উনি বেরিয়ে গিয়েছেন, এইখানে হয়তো গিমিক আছে, হয়তো উনি পুরোটাই শুনেছিলেন। এবং উনি বললেন যে উনি বের হওয়ার পর 10 মিনিটের মাথায় আবার সেনাপ্রধান ফোন দিয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে ডাকতে বললেন। এবং আপনি কি একটা কথা কি খেয়াল করেছেন, সবাইকে ডাকতে বললেন কাকে? এই সেনাপ্রধানকে। এবং আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমার কাছে আজকে এই মুহূর্তে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে যে 12:10 আসলে ফোন দিয়েছিলেন উনি সেনাপ্রধান এই ফজলে এলাহি আকবরকে, কিন্তু 12:30 থেকে 1টার ভেতরে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নয়, জামাত ইসলামের নেতাদের সাথে একটা বৈঠক হয়েছিল সেনাপ্রধানের। এবং সেই সেনাপ্রধানের সেই বৈঠক সেদিন সেনানিবাসে হয়েছিল, সেনাবাহিনীর আমাদের ওয়াকারের বাসভবনে হয়েছিল। এবং সেই মিটিং এর কারণেই 10:30টার সময় উত্তরার সেই সেনা ব্যারিকেড তুলে নেওয়া হয়েছিল। এবং সেনা ব্যারিকেড তুলে শুধু নেয়নি, সেনা ব্যারিকেড তুলে নেওয়ার সাথে সাথে উনি পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন যাতে ব্যারিকেড তুলে নেয় এবং লোকজনকে ঢুকতে সহযোগিতা করে। আপনারা 4 তারিখ রাতের বহু ভিডিও হয়তো পাবেন, এখনো আছে অনেকের কাছে, যে কুমিল্লা, অমুক তমুক বিভিন্ন জায়গা থেকে সেনা ট্যাঙ্কের সহায়তায় লোকজন জড়ো করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেটা সেনাবাহিনী করেছিলেন। সেদিনকার আমাদের সেসব পোস্টগুলো বা সেসব কথাগুলো অনেকের বিশ্বাস হয়নি। এখন মিলিয়ে দেখতে পারেন আপনারা যে 10:30 থেকে 11টার ভেতরে সেনাবাহিনী কেন পিছিয়ে উঠে গেলেন। এটাই ছিল কুরমূল। এবং সর্বশেষ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে গণভবন সব জায়গা থেকে সেনাবাহিনী যখন নিরাপত্তা তুলে নেন তখন এসএসএফ এটাকে ধরে ফেলে। ওরা হয়তো বুঝে গিয়েছিল, তাই ওরাই এরপর সরাসরি যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানে তুলে ইন্ডিয়া নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। দেখেন 4 তারিখে শেখ রেহানা এসেছিলেন বাংলাদেশে, 3 তারিখ বা 4 তারিখ। এবং এই সেনাপ্রধানের যেই ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে জাতির জনকের 2 কন্যাকে ওই দিন মেরে ফেলার ষড়যন্ত্রই ছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। এবং এটা যখন এসএসএফ বুঝতে পারে, এসএসএফ এর যে প্রধান ছিল ওখানে শেখ হাসিনার নিরাপত্তা হেফাজতের মামুন সাহেব, তিনি সরাসরি ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে বিমানের ব্যবস্থা করেন, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সহযোগিতায় এটা উঠিয়ে দিতে পারেন। এবং উনি যখন এয়ারপোর্টে ছিলেন তখন সেনাপ্রধান ফোন দিয়ে বলেছিলেন যে স্যার আপনি কি আমাকে বিশ্বাস করতে পারলেন না, আপনি কি চলে যাচ্ছেন? শেখ হাসিনা কোনো কথাই বলেননি, সেলুলার ফোনেই ফোন দিয়েছিলেন। তার মানে কত বড় হারামির বাচ্চা। সে চেয়েছিল যে জাতির জনকের কন্যাদেরকে যাতে ওখানে পিষে মারা হয়, তা না হইলে সেই ব্যারিকেড উঠাবে কেন? এবং সেখান থেকেই
সেই উত্তরার সেই রোডেই উনি আগেই সবকিছু ঠিক করে দিয়েছিলেন যে কিভাবে আসবেন। এবং এই মামুন সাহেব শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নামিয়ে রেখে যখন দেশে ফিরে আসলেন, এরপরও 1 মাস উনি এসএসএফ এর হয়ে ডক্টর ইউনূসের নিরাপত্তা প্রধান ছিলেন। পরবর্তীতে ওনাকে আবার সেনা হেফাজতে নেওয়া হয়, পরে সেনা হেফাজতে সামাল দিতে না পেরে ওনাকে আবার দেশ থেকে বাধ্য করা হয়। মামুন সাহেব দেশ ত্যাগ করেন। এই মামুন সাহেব হয়তো একদিন মুখ খুলবেন আসলে কি হয়েছিল। এই মীর জাফর সেনাপ্রধানের বিরুদ্ধে একদিন মুখ খুলবেন, জামাতের সহযোগিতায় কিভাবে সে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তা খুবই দ্রুত জাতির সামনে উঠে আসবে।